শুরু হলো সব খবর। নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মহিউদ্দিন মধু। রাজধানীতে গণমিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শাহবাগ, সায়েন্স ল্যাব সহ বিভিন্ন স্থানে তারা এই কর্মসূচি পালন করে। এছাড়া ছাত্র জনতার হত্যার প্রতিবাদে দ্রোহযাত্রা কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ, যেখানে অংশ নেয় ছাত্র, শিক্ষক সহ সর্বস্তরের মানুষ। শহীদ মিনারে দ্রোহযাত্রা শেষে ঘোষণা দেয়া হয় রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল কর্মসূচির। এদিকে শনিবার সারা দেশে বিক্ষোভ ও রবিবার থেকে অসহযোগের নতুন কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র জনতার হত্যার প্রতিবাদে বিকেলে প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষুব্ধ নাগরিক সমাজের ব্যানারে শুরু হওয়া এই দ্রোহযাত্রা। গন্তব্য কেন্দ্রীয় শহীদ মিনার, যে যাত্রায় যোগ দিয়েছেন রাজধানী কেন্দ্রিক সব শ্রেণী পেশার মানুষ। বিচারের দাবিতে আসলে আমরা এই সব জনগণ সবাই রাস্তায় নামছে এবং এই পার্টির সাথে আমরা আসছি। এটা এখন খালি স্টুডেন্টদের না, এখন পুরো দেশের মানুষদের হয়ে গেছে। যেভাবে এখন গণগ্রেফতার চলছে সেটা কখনো কোনো স্বাধীন দেশের, কোনো গণতান্ত্রিক দেশের প্রতিচ্ছবি হতে পারে না। ছাত্র জনতার মধ্যে যে জাগরণ দেখছি, বাংলাদেশে বিভিন্ন প্রান্তে মানুষের মধ্যে যে ক্ষোভ, রাগ, ক্রোধ দেখছি, আমার মনে হয় সরকারের যদি মিনিমাম শুভবুদ্ধি থাকে অবিলম্বে তাদের পদত্যাগ করে চলে যাওয়া উচিত। গোটা দেশবাসী যে একটা মানসিকভাবে বিপর্যয়ের মধ্যে আছে এই ধরনের অত্যাচার নির্যাতনের কারণে, সেই নির্যাতন থেকে মুক্তির জন্য আমাদের একত্রিত হওয়া দরকার। কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের ঘটনার বিচারের দাবি জানায় উপস্থিত জনতা। আমাদের বাচ্চাদেরকে আটকায় রাখা হচ্ছে, কিছুদেরকে আমার চোখের সামনে উঠায় নিয়ে যাওয়া হচ্ছে নানান রকম কথাতে। রাষ্ট্র সংস্কার চাই, কারণ সরকার প্রশাসনকে সঠিকভাবে ব্যবহারে ব্যর্থ। আমি জানি যে আমি গুলি খেতে পারি, আমি জানি যে আজকে আমি গ্রেফতার হতে পারি, তারপরও আজকে আমি এখানে এসেছি। বাংলাদেশে কারফিউ জারির পর এই প্রথম বড় একটা গণজমায়েতের দেখা মিলল রাজধানী ঢাকায়। তবে আজকে আমরা দেখিনি পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া অবস্থানে থাকতে বা সেরকম কোনো পদক্ষেপ নিতে, যাতে করে মোটামুটি আজকের সব ধরনের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। এর আগে দুপুরের পর থেকে প্রেস ক্লাবের সামনে বিক্ষিপ্তভাবে জড়ো হতে থাকেন বিক্ষুব্ধরা। আলাদা আলাদাভাবে কেউ গ্রাফিতি আঁকেন পিচ ঢালা পথে, বুকে লেখেন স্লোগান, কেউ পথনাটকের মঞ্চে। যেন সকলে একজোটে জানান দিচ্ছেন অস্তিত্বের, প্রতিবাদে গড়ে তোলেন প্রতিরোধ। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের যত ক্ষতি করেছে আর কোন সরকার এত ক্ষতি করতে পারে না। এই সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই, তাদের বিচার করার বিষয় আছে। অনেক বিচার জমে গেছে, সেই বিচার করতে হবে। এদিকে দুপুরে জুমার নামাজের শেষে বায়তুল মোকাররম থেকে গণমিছিল বের করে মাদ্রাসার শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। মিছিল নিয়ে প্রেস ক্লাব থেকে শাহবাগ হয়ে সায়েন্স ল্যাবের দিকে এগিয়ে যায় তারা। আমাদের ভাইদেরকে মারছে, সেই প্রতিবাদে আমরা রাজপথে আসছি। আমাদের ভাইদের আপনারা দেখছেন গুলি করছে ডাইরেক্ট। নৈতিকভাবে এই সরকার তার নৈতিক স্থান খনন করেছে, গণহত্যা করেছে। কোনো গণতান্ত্রিক সরকার গণহত্যা করতে পারে না। জুমার নামাজের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে সায়েন্স ল্যাব মোড়েও জড়ো হন শিক্ষার্থীরা। শঙ্কা থাকলেও সেখানে কোনো ধরনের সংঘর্ষ হয়নি। কয়েক ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। শাহবাগেও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সব দফার হয় দফা, যদি বানাও এক দফা। সারা দেশে গণহত্যা, গণগ্রেপ্তার, শিক্ষক, ছাত্র, সকল শ্রেণী পেশার মানুষের উপর সরকার ও তার পেটুয়া বাহিনী যে হামলা নির্যাতন করেছে, রাষ্ট্র থেকে একটা রাষ্ট্রীয় শোক দিয়ে ছাত্র সমাজের সাথে নাটক করতেছে। শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যার বিচারের পাশাপাশি সরকারকে 9 দফা মেনে নেয়ার দাবি জানান শিক্ষার্থীরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আন্দোলনের নামে জামায়াত শিবির পরিকল্পিতভাবে সন্ত্রাস ও সহিংসতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই কথা বলেন। খুলনায় এক পুলিশ সদস্যকে হত্যা এবং হবিগঞ্জে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের নিন্দা জানান তিনি। বিবৃতিতে তিনি বলেন, জামায়াত শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা হবিগঞ্জ আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আবু জাহিরের বাসায় হামলা চালায়। তিনি অভিযোগ করেন, জামায়াত শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররা অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রতিক সহিংসতায় কে অপরাধী কে অপরাধী নয় তা বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমেই সুরাহা হবে। বলেন, কোটার দাবি পূরণের পরও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে, কিন্তু শিক্ষার্থীরা কারোর ঢাল হিসেবে ব্যবহৃত হবে না এই প্রত্যাশা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। তিনি জানান, সাম্প্রতিক ঘটনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় শুরু করেছেন প্রধানমন্ত্রী। কোটা আন্দোলন ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলতেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন। দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক রাজনীতি নিয়েও কথা বলেন তিনি। এ সময় শিক্ষার্থীদের দাবি পূরণ হয় তাদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানান। তারপরে একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে। শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে, সেহেতু আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পরীক্ষার হলে ফিরে যাবে। নাগরিক সমাজের কর্মসূচি নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। বলেন, তাদের মতামতকে কাজে লাগিয়ে কোনো পক্ষ যেন ফায়দা লুটতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। জানান, সহিংসতায় হতাহতের ঘটনা নিয়ে কাজ করছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। নাগরিক সমাজের অনেকেই চলমান সংকটে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করছে। এখন কে অপরাধী কে অপরাধী নয়, প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করতে আমরা বদ্ধপরিকর। সেটাও ওই যে তদন্ত কমিশন তার কার্যপরিধি আওতার মধ্যে পড়ে। জামাত নিষিদ্ধের প্রতিবাদে দেয়া বিএনপি মহাসচিবের বিবৃতির সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জামাতের রাজনীতি নিষিদ্ধ হয় দেশের মানুষ সাধুবাদ জানালেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক, অসাংবিধানিক বলবে, এটাই স্বাভাবিক। এতেই বিএনপির তীব্র জামাত প্রীতি পরিষ্কার হয়ে উঠেছে। ওবায়দুল কাদের জানান, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। দমন পীড়ন বন্ধ করে গণহত্যা ও নির্যাতনের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি বলেন, প্রাকৃতিক ও সরকারি প্রতিকূলতা উপেক্ষা করে স্বতঃস্ফূর্ত গণমিছিল প্রমাণ করে গোটা দেশ স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। বিএনপি মহাসচিব আরও বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে নির্মম গণহত্যা চালিয়ে ঘৃণিত হলেও জাতিসংঘ বা দেশ বিদেশের কারো কথায় কর্ণপাত করছে না সরকার। শুধু হামলা নয়, আজকের কর্মসূচি বানচাল করতে ফেসবুক, টেলিগ্রাম সহ সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন সাইট বন্ধ করে দেয় বলে অভিযোগ করেন তিনি। বিবৃতিতে দেশব্যাপী শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং গ্রেফতার বাণিজ্য বন্ধের দাবি জানান মির্জা ফখরুল। কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের জন্য সারা দেশে দোয়া ও গণমিছিল কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কয়েকটি স্থানে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ আর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খুলনা এক পুলিশ ও হবিগঞ্জে মারা গেছেন এক পথচারী। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। খুলনা 0 পয়েন্ট এলাকা। জুমার নামাজের পর থেকেই সেখানে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেয়। এক পর্যায়ে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুপুরে নগরীর শিববাড়ি মোড় থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা, কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হতেই পুলিশের বাধার মুখে পড়ে। বাধা সংঘর্ষ, নিক্ষেপ করা হয় টিয়ার শেল, আগুন দেয়া হয়েছে পুলিশের গাড়িতেও। সংঘর্ষে নিহত হয়েছেন কনস্টেবল সুমন ঘোরামি। কনস্টেবল সুমন আমাদের এক এএসপি বডিগার্ড, তাকে তাৎক্ষণিকভাবে এত গুরুতর আঘাত করেছে, তার মাথার একদম ইন্টারনাল ইনজুরি হয়ে গেছে এবং স্কাল ভেঙে গেছে। এবং এই সিটি নিয়ে আমরা যখন নিয়ে আসলাম, তাৎক্ষণিকভাবে আইসিইউতে নেওয়া হয়েছিল এবং তারপর সে এখানে ইন্তেকাল করেছে।
সিলেটেও দফায় দফায় সংঘর্ষ হয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বেরিয়ে শিক্ষার্থীরা আখালিয়া এলাকায় অবস্থান নিলে শুরু হয় এ সংঘর্ষ। এ সময় আটকও করা হয় কয়েকজনকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য আমরা তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আমরা আমাদের টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড এবং গ্যাস গান এগুলো আমরা নিক্ষেপ করি। হবিগঞ্জ কোর্ট মসজিদ এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করে বৈষম্য বিরোধীরা। এ সময় পুলিশ তাদের বাধা দিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এদিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে একটি পক্ষ। এদিকে সহিংসতা চলাকালে হবিগঞ্জে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আন্দোলনে আমরা দেখছি না, আমরা একটা বিল্ডিং এর ভিতরে পুলিশ টিয়ারশেল গ্যাস ছুড়ছে আর এই যে সিরাগুলি ওনারা নিক্ষেপ করতেছে। আর উনি ভাই জানি না কোথায় ছিল, উনি গুলিবদ্ধ হয়ে আমাদের কাছে ফিরে গেছে। মাহরে খাওয়া দাওয়া করছি, খাইয়া শুয়েছি, আটটা উঠিয়া কইতেছে যে আমি এত জুতা কিনবো। এইরকম গন্ডগোলে আমরা তো জানি না, আমরা তো ডেইলি ডিউটি করি, আজকে শুক্রবার অফ। ওয়ার্ডে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কি ধরনের আঘাত ছিল? তার ডান হাতের বাহুতে একটু জখম ছিল। বাদজুমা চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা মোড়ে জড়ো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 9 দফা দাবিতে বৃষ্টি উপেক্ষা করেই প্রতিবাদ মিছিল বের করে। আমাদের কোনো কোটার প্রয়োজন নাই, কোনো কোটার প্রয়োজন নাই, আমার ভাইদেরকে ফিরাই দিবে। প্রকাশ্য কিভাবে একটা স্বাধীন দেশে পুলিশেরা গুলি করতে পারে, এই জিনিসটা তো আমরা বুঝতেছি না। লক্ষ্মীপুরে জুমার নামাজের পর বাজার বীজ থেকে মিছিল বের করে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। চকবাজার মসজিদের সামনে গেলে বিরোধীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আহত হয় অন্তত 20 জন। নরসিংদীতে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের গণমিছিলে হামলার অভিযোগ উঠেছে। এদিকে পৌর শহরের ব্রাহ্মণী থেকে নারী শিক্ষার্থীরা মিছিল বের করলে তাতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে মহিলা আওয়ামী লীগের বিরুদ্ধে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক আধ ঘন্টার মতো অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে দুপাশেই সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এছাড়া ফেনী, ভোলা, কুমিল্লা, কিশোরগঞ্জ সহ বিভিন্ন স্থানে গণমিছিল বের করে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে উত্তরায় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলের ওই বিক্ষোভে উত্তরায় শিক্ষার্থীদের মিছিলে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মিরপুরের সিপি চত্বরেও বিক্ষোভ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেলের দিকে শিক্ষার্থীরা 11 নম্বর সেক্টরের বিভিন্ন গলি থেকে জমায়েত হওয়ার পরই শুরু হয় উত্তেজনা। আশপাশে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে আসার পরই শুরু হয় সংঘর্ষ। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, একই সময় হামলা চালায় ক্ষমতাসীন দলের কর্মীরাও। আতঙ্কে ফাঁকা হয়ে যায় পুরো এলাকা। বিভিন্ন বাসাবাড়িতে আন্দোলনকারী শিক্ষার্থীরা আশ্রয় নেয়। রাজধানী কালশির ইসিবি চত্বরে বিক্ষোভে অংশ নেন আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পুলিশের উপস্থিতিতে কয়েক ঘন্টা অবস্থান নিয়ে আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা। তারা আটক আছে, তাদেরকে যাতে ছেড়ে দেওয়া হয় খুব তাড়াতাড়ি। 19 যারা ছিলাম, ফাহাদ স্যার, সানি স্যার, এদের জন্য আমরা এই প্লাস পাইছি। এরকম ছাড়দের দ্বারা নিয়ে এসেছি শুধুমাত্র আমাদের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের ভাইয়ের মৃত্যুর বিচার কই, আমাদের ভাইগুলোকে এখনো জেলে আটক করে রাখছে, ওদের শাস্তি কই। 9 দফা যদি আপনারা মানতে পারেন তাহলে আমরা আন্দোলন থামাই দিব, আর যদি না মানেন আমরা আন্দোলন চলতে থাকবে। এ সময় শিক্ষার্থীদের সাথে ছিলেন বেশ কিছু অভিভাবকও। তাদের জন্য তো আমরা কিছু করতে পারবো না। এখন যে ছেলেরা নামেছে তাদের একটু মুখে একটু পানি দিচ্ছি, আর কিছুই না। সে কোনো ভবিষ্যৎ নাই, কারো কোনো ভবিষ্যৎ নাই। আমি চাই আরো সব মায়েরা নেমে আসুক, কারণ যার মা যে মায়ের সন্তান মারা গেছে সে বোঝে যে তার সন্তানটা কতটুকু মূল্যবান। এই প্রত্যেকটা সন্তানের জন্য আমাদের সবার দোয়া করা উচিত এবং সব গার্ডিয়ান, সব শিক্ষক সবার নেমে আসা উচিত। একই সময় মিরপুর 10 নম্বর গোল চত্বরেও বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে 35 এইচএসসি শিক্ষার্থীকে মুক্তি দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার রাতে বাকিদের জামিননামা কারাগারে না পৌঁছানোয় আজ
তাদের ছাড়া হবে। এ সময় কারামুক্ত ও তাদের স্বজনরা মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়ার দাবি জানায়। এর আগে বিকেলে সরকারের বিশেষ উদ্যোগে সারা দেশে মোট ৭৮ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর হয়। জামিনে কারামুক্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য রাতটা স্বস্তির হলো, কারণ তারা ঘুমানোর জন্য নিজের বিছানাটাই পাবেন। ক্ষোভ বুকে নিয়ে আপনজনের অশ্রুসিক্ত আলিঙ্গনের দৃশ্য কেরানীগঞ্জের জেলখানার ফটকে। ফোন চেক করছিল, ফোনে কোনটা আন্দোলনের একটা ছবি পাইছিল আর কি। মাদ্রাসা পড়ে আমাদেরকে পাইলেই শিবির ট্যাগ, এই ট্যাগ দিয়ে আমাদেরকে অ্যারেস্ট করে ঢুকাই দিতেছে। আমি আন্দোলন ছিলাম না, আমার রাস্তা পারাপার হওয়ার সময় পুলিশ ধইরা বক্সে রাখছিল, তারপরের দিন থানায় নিচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলনকে কিভাবে দেখেন? সমর্থন করি অবশ্যই, আমি একটা শিক্ষার্থী হিসাবে। বাজার করতে গেছে, আমার পেছন থেকে পুলিশ গুলি করছে, পেছন দিয়ে ঢুইকা সামনে দিয়ে বের হয়েছে। মেডিকেল ভর্তি হয়েছে, চিকিৎসা নেওয়ার পর আমি বের হয়েছি, তারপর আমি পুলিশ ধরে নিয়ে আসছে। আমরা শিক্ষার্থী, আমরা নিজের অধিকারের জন্য লড়ছি। মামলা থেকে অব্যাহতি চাই। আমি একটা পরীক্ষার্থী হিসাবে আমি পরীক্ষা দিতে পারবো, এর জন্য আমি গর্বিত। আন্দোলন চলবে, সরকারের পতন না হওয়া অবধি আমাদের আন্দোলন চলবে। এদের মধ্যে কেউ গ্রেপ্তার হন বাসা থেকে, কেউ বা আবার রাস্তা দিয়ে যাওয়ার সময়। মামলা মিথ্যা উল্লেখ করে স্বজনরা তা প্রত্যাহারের দাবি জানান। আমি মেম্বার 5 বছর মেম্বার ছিলাম। আমি মানে এত একটা কষ্ট পাইছি, এরা নামাজ পড়তে গেছে, নামাজটা ধইরা আইনা তারপরে হেরা কাস্টডিতে ঢুকাইছে। সুষ্ঠু আন্দোলন হয়, শান্তিপূর্ণ আন্দোলন হয়, তাইলে যাইতে আমার কোনো আপত্তি নাই। নেটে ছাড়ে না একটা ছবি পাইছিল, এই জন্য আমার ছেলেরা গ্রেপ্তার করছে। 14 গোষ্ঠীর কেউ কোনো রাজনীতির সাথে জড়িত না, অথচ ওর নামে শিবিরের দেয়া মামলা আসছে। ছেলেটারে যেন মামলা থেকে মুক্তি করে। স্কুলে যাবে, কলেজে যাবে না, কোচিংয়ে যাবে না, কোর্টে ধরাবে। যেই মিথ্যা বলে সে ধ্বংস হয়ে যাক, খোদার গজব লানত পড়ুক। সরকারের বিশেষ ব্যবস্থাপনায় রাজধানী ও ঢাকা জেলায় 42 জনের জামিন মঞ্জুর হয় শুক্রবার বিকালে। জামিননামা পৌঁছানোই আজ কেন্দ্রীয় কারাগার থেকে 35 জন ছাড়া পান। আইন মন্ত্রণালয় জানিয়েছে আজ সারা দেশে ৭৮ জন এইচএসসি পরীক্ষার্থীকে বিশেষ ব্যবস্থাপনায় জামিন দেয়া হয়। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। কোটা ইস্যুকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যাহতের জন্য ক্ষমা চেয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুক্রবার বিকেলে নাটোরের সিংড়ায় নিজ বাসভবনে উপজেলা আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় ক্ষমা চান তিনি। সারা দেশব্যাপী ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার জন্য এই দায় এবং দায়িত্ব আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি করজোড়ে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি। এবং এই ইন্টারনেট ব্যাহত হওয়া, এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া, এই সকল কিছু দায় এবং দায়িত্ব, ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি এবং যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য আবারও প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি। 2 জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 3 জন। নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তরুণী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার গাজীপুর বিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় পাবনা থেকে রাজশাহীগামী রাব্বি পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের 2 আরোহী মেজবা ও মরিয়ম নিহত হন। খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করায় পুলিশ, থানায় আনা হয় মোটরসাইকেল ও ঘাতক বাস। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে যায়। এছাড়া নোয়াখালীতে বাস সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে মারা যায় এক শিশু, আহত হয় 2 অটোরিকশা আরোহী। ভারতের কেরালায় ভয়াবহ ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 316 জনে। বেড়েছে নিখোঁজ মানুষের সংখ্যাও। বুধবার 227 জন নিখোঁজের তথ্য দিলেও একদিন পরে কর্তৃপক্ষ জানায় এই সংখ্যা 240। যে তালিকায় রয়েছে 27 শিশু ও 76 নারী। প্রাণহানি আরও বাড়বে এই সংখ্যা। কর্তৃপক্ষের দুর্গত এলাকায় নিখোঁজদের উদ্ধারে কাজ করছে সেনা, নৌ সহ বিভিন্ন বাহিনীর 1600 সদস্য। সোমবার মধ্যরাতে রাজ্যের ওয়াইনার জেলায় ভারী বৃষ্টির কারণে হয় পাহাড়ি ঢল, তাতে দেখা দেয় ব্যাপক ভূমিধস। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোর। বার্তা সংস্থা এএফপি জানায় বৃহস্পতিবার লাহোরে রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ পরিমাণের বৃষ্টিপাত। মাত্র 3 ঘন্টায় শহরটিতে 360 মিলিমিটার বৃষ্টিপাত হয়।
প্রবল বর্ষণে তুলে যায় পুরো শহর। কর্তৃপক্ষ জানায় বিগত ৪৪ বছরের ইতিহাসে লাহোরে এটাই সর্বোচ্চ পরিমাণ বৃষ্টিপাতের রেকর্ড। শহরের রাস্তায় জমে থাকা পানি নিষ্কাশনের কাজ শুরু করেছে জরুরি বিভাগের সদস্যরা। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।